আজকে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি সুইজারল্যান্ডের এফিসিয়েন্সি নিয়ে কথা বলবো। আমরা যখন ভিয়েতনাম বা চায়নার এফিসিয়েন্সি নিয়ে কথা বলি, তাদের এফিসিয়েন্সি 120 থেকে 130% পর্যন্ত হয়ে থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিগুলি অ্যাভারেজ এফিসিয়েন্সি 60 থেকে 70%। যেসব ফ্যাক্টরিগুলিতে একটু হাই এসএমই গার্মেন্টস ছিল, ওদের এফিসিয়েন্সি অনেক কম হয়, সাধারণত 50 বা তার নিচে হয়। তো আমাদের এই এফিসিয়েন্সি কি 100% অ্যাচিভ করা সম্ভব না? আমাদের বিরিয়াগুলি কি, এগুলি কিভাবে সমাধান করা যায়? চলেন আজকে আমরা এই ভিডিওতে দেখি। আমরা যখন ফ্যাক্টরিতে 100% এফিসিয়েন্সি নিয়ে কথা বলি, তখন প্রোডাকশন টিম বা আই টিম থেকে বলা হয় এটা কি আসলে সম্ভব যে 100% এফিসিয়েন্সি বা তার থেকে বেশি এফিসিয়েন্সি অ্যাচিভ করা। তাদের মতে হচ্ছে আউটপুট টাইমটা কখনোই ইনপুট টাইমের সাথে বেশি হতে পারে না। আচ্ছা, তা আমরা দুটা উদাহরণ দেখি। এখানে গম থেকে আটা তৈরি হচ্ছে। আচ্ছা, গম থেকে যখন আটা তৈরি হয় তখন আমরা গম যে পাত্রে রাখি সেই পাত্রে কিন্তু আটা রাখা যায় না, কারণ আটা যখন প্রোডাক্ট তৈরি হয় তখন কিন্তু এর আয়তন গমের চাইতে অনেক বেড়ে যায়। তার মানে আমাদের যে পাত্রটা ছোট ছিল, ছোট পাত্রে রাখা যাচ্ছে না, আমাদেরকে বড় পাত্র নিতে হবে। সেম ওয়েতে হচ্ছে আমরা যখন পানি থেকে বরফ তৈরি করি, তখন কিন্তু পানির পাত্রে কিন্তু বরফ রাখা যায় না, কারণ হচ্ছে বরফের আয়তনটা বেড়ে যায়, তখন এটাকে আর বড় পাত্রে রাখতে হয়। আমরা যখন ফ্রিজে পানি থেকে বরফ করি তখন কিন্তু সেম ঘটনা ঘটে। তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমরা যা ইনপুট দিচ্ছি, ইনপুটের যেটা আউটপুটের আয়তনটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে প্রোডাকশনের ক্ষেত্রে কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আমরা দেখি এফিসিয়েন্সির কথা। আমরা এফিসিয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%। তো আমরা আউটপুটটাকে যদি আমরা সময় নিয়ে যাই, তাহলে আমাদের আউটপুট পিসেস ইনটু এসএমবি, এটাকে আমাদের ভাগ করতে হবে ইনপুটের সময় দিয়ে। তো ইনপুট সময় হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন দা লাইন, আর হচ্ছে ওয়ার্কিং মিনিটস ইনটু 100%। দেন হচ্ছে আমাদের যদি চিন্তা করি যে আমাদের আউটপুট মিনিট আমরা 120 মিনিট করলাম, কিন্তু আমাদের ইনপুট মিনিট ছিল 100 মিনিট, তাহলে আমরা যদি এরকম একটা অ্যাজাম্পশন ধরে চিন্তা করি, তাহলে আমাদের এফিসিয়েন্সি হচ্ছে কত? 120 ডিভাইডেড বাই 100 ইনটু 100%, তাহলে আমাদের 120% এফিসিয়েন্সি অ্যাচিভ। তার মানে কি, আমাদের আউটপুট মিনিট যদি আমাদের বাড়ানো যায় ইনপুট মিনিট, ডেফিনেটলি এটা আমাদের 100% এফিসিয়েন্সি ক্রস করবে। হাই এফিসিয়েন্সি অ্যাচিভ করতে গেলে আমাদের কিন্তু কিছু টেকনিক ফলো করতে হবে। আহ, তার মধ্যে একটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ওয়ার্কার অ্যালোকেশন। আমরা নিচে তিনটা ছবি দেখতে পাই, যেখানে বুলেট ট্রেন, বাস এবং রিক্সা আছে। তো আমাদের বুলেট ট্রেন কিন্তু একটা অনেক উচ্চ গতি সম্পন্ন একটা ট্রেন। তো এখানে যদি আমরা লোকাল ট্রেন এবং বুলেট ট্রেন একই লাইনে চলতে দিই, তাহলে কিন্তু আমরা বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিতে চালাতে পারবো না। সেম হয়তো হচ্ছে বাস যে রুটে চলবে, সেখানে যদি রিক্সা চলে, তাহলে কিন্তু বাস তার সর্বোচ্চ গতি দিয়ে চলতে পারবে না, বরং রিক্সার সাথে তাকে চলতে হবে। তো আমরা যদি বাস এবং রিক্সাকে আলাদা রুট করে দিই, তাহলে রিক্সা তার গতি অনুযায়ী তার নিজস্ব পথে চললো, এবং বাস তার গতি অনুযায়ী তার পথে চললো, তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ গতি বাস থেকে পাবো। সেম থিং হচ্ছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কারদের ক্ষেত্রে। আমাদের সাধারণত তিন ক্যাটাগরি ওয়ার্কার থাকে: হাই স্কিল ওয়ার্কার, সেমি স্কিল ওয়ার্কার এবং লো স্কিল ওয়ার্কার। তো আমরা যদি এই অপারেটরগুলিকে ক্যাটাগরাইজ না করে একই লাইনে হাই স্কিল, সেমি স্কিল এবং লো স্কিল অপারেটর দিই, তাহলে কিন্তু তাদের কাছ থেকে আমরা বেনিফিট পাবো না। আমরা লো স্কিল অপারেটর পাশে যদি একটা হাই স্কিল অপারেটর বসে, তাহলে কিন্তু সে তার সর্বোচ্চ এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারবে না, কারণ হচ্ছে তাকে সেই পরিমাণ সাপোর্ট লো স্কিল অপারেটর দিতে পারবে না। ফাইনালি হচ্ছে যে তারা আন্ডার ইউটিলাইজ থেকে যাবে এবং এফিসিয়েন্সি লো হবে। তো আমরা যদি এরকম করি যে আমাদের হাই স্কিল অপারেটরগুলিকে ক্যাটাগরাইজ করে আমরা কিছু লাইন সেট করি, এবং সেমি স্কিল অপারেটরগুলিকে ক্যাটাগরাইজ করে আরো কিছু লাইন সেট করি, আর লো স্কিল অপারেটর দিয়ে আমরা কিছু স্পেশাল লাইন সেট করলাম, তাহলে দেখা যাবে যে হাই স্কিল অপারেটরগুলি সাধারণত তার সেকেন্ড বে থার্ড ডে তারা কিন্তু 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করবে। এবং মজার ব্যাপার হলো, ওরা যখন 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করবে, তখন কিন্তু সেমি স্কিল অপারেটরগুলিও মোটিভেটেড হবে, এবং ওরা কিন্তু এক সপ্তাহের মধ্যে ওরা দেখা যায় 100% এফিসিয়েন্সির দিকে চলে যাবে। তো লো স্কিল অপারেটরের ক্ষেত্রে আমাদের একটু স্পেশাল মনিটরিং রাখতে হবে। সেখানে আই অফিসার, ওয়ার্ক স্টাডি অফিসার, দেন হচ্ছে টেকনিশিয়ান, কোয়ালিটি, ওরা যদি একটু স্পেশালি মনিটরিং করে, তাহলে কিন্তু তারা 2 সপ্তাহের মধ্যে দেখা যায় সেমি স্কিল লেভেলে চলে আসবে, এবং ওই 2 মান্থ তারা কিন্তু হাই স্কিল অপারেটরের মধ্যে পারফর্ম করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের যে স্কিল ম্যাট্রিক্সটা আছে, এটা কিন্তু রেগুলার আপডেট করতে হবে, এবং আমাদের অপারেটরগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। আমাদের আরেকটা টেকনিক হচ্ছে মেনটেন প্রোডাক্ট ফ্যামিলি। আমরা যদি প্রোডাক্ট ফ্যামিলি মেনটেন করতে পারি, আমরা ইজিলি কিছু কিছু লাইনের এফিসিয়েন্সি 100+ অলওয়েজ মেনটেন করতে পারবো। তো আমরা যদি দেখি যে আমাদের মার্কেটিং টিম যে প্রোডাক্টগুলি মার্কেটিং করে, সেগুলিকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। সেটা হচ্ছে, যেমন এখানে আমরা দেখাচ্ছি লেডিস টপ লাইন্স, 5 পকেট বটম লাইন্স, মিক্স লাইন্স। সো আমরা এরকম যে আইটেমগুলি থাকবে, আইটেমগুলিকে 3টা বা 4টা ক্যাটাগরিতে ভাগ করে
আমরা টপের জন্য টপ লাইনগুলি অ্যাসাইন করে দিলাম, যেখানে টপ খুব ভালো পারফর্ম করে। বটমের জন্য যেসব লাইনে খুব ভালো এফিসিয়েন্সি আসে ওই সব লাইনে আমরা বটমে লোকেশন করে দিলাম। এবং কিছু লাইন আমরা মিক্স লাইন, মিক্স লাইনগুলি হচ্ছে যেসব লাইনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসতে পারে, এইগুলি সাধারণত সিজন বেস বিভিন্ন ধরনের প্রোডাক্টের চেঞ্জ হয়। তো এটা হবেই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সেই জন্য আমাদেরকে কিছু লাইন রেখে দিতে হবে যে লাইনগুলিতে হচ্ছে মিক্স প্রোডাক্ট চলবে। তো মিক্স প্রোডাক্ট লাইনগুলিতে হচ্ছে আমাদের স্পেশাল মনিটরিং লাগবে। আর যেসব লাইনে আমরা হচ্ছে সেম প্রোডাক্ট মানে মাসের পর মাস বা আমরা বছর চালাতে পারবো, ওইসব লাইনের এফিসিয়েন্সি কিন্তু অটোমেটিক্যালি অনেক হাই হবে। আই ডিপার্টমেন্ট বা ওয়েস্টার ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল জব হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট করা। এগুলি আমরা সবসময় করে থাকি। ওয়ার্ক মেজারমেন্টের মধ্যে আছে আমাদের ক্যাপাসিটি স্টাডি করা, বটলনেক সলিউশন করা, জব শেয়ারিং করা, লাইন ব্যালেন্সিং করা। তো আমরা একটা জিনিস কি কখনো করি যে আমাদের লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজ করবো, আমরা কখনো এটা দেখি না। আমরা একটা লাইন ব্যালেন্স করে সর্বোচ্চ আমরা যেটা পারি সেটাই দেখি, বাট সেটা কি আমাদের কোনো স্ট্যান্ডার্ডের সাথে যায় কিনা এটা কিন্তু আমরা চেক করে দেখি না। যদি বলা হয় যে আপনার এই লাইনের লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজ কত, আমার মনে হয় যে 90% এই আনসার দিতে পারবে না যে তার লাইনের লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজটা। তো এইটা কিন্তু আমাদের দেখতে হবে। লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজ যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমাদের লাইনের এফিসিয়েন্সি ইমপ্রুভ হবে না। তো লাইনের এফিসিয়েন্সি, লাইন ব্যালেন্সিং পার্সেন্টেজ বাড়াইতে গেলে আমাদের কিন্তু আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে জব শেয়ারিং। জব শেয়ারিংটা আসলে হচ্ছে অপারেটরকে দুইটা বা তিনটা অপারেশন দেওয়া বা দুইটা মেশিন চালানো, এটা কিন্তু সহজে অপারেটররা অ্যাকসেপ্ট করবে না। তো এদিকে যদি আমাদের অ্যাকসেপ্ট করাইতে হয় তাহলে আমাদের কিছু টেকনিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইনসেনটিভ বা রিওয়ার্ড। যেসব ফ্যাক্টরিতে ইনসেনটিভ আছে তারা কিন্তু খুব সহজেই হাই এফিসিয়েন্সি অ্যাচিভ করে করার জন্য জব শেয়ারিংটা করে। কিন্তু যেখানে ইনসেনটিভ নাই সেখানে আমরা কিভাবে তাদেরকে জব শেয়ারিংটা করাবো? সেখানে আমাদের কিছু টেকনিক আছে, লাইক আমরা হচ্ছে স্ন্যাক্স দেওয়া, কোল্ড ড্রিঙ্কস দেওয়া, তারপর হচ্ছে ওদেরকে মানে ফ্লাওয়ার দিয়ে সেলিব্রেট করা। এরা কিন্তু খুব প্রাউড ফিল করে। সো আমরা যদি এই কাজগুলিও করি তাহলে কিন্তু তারা আমাদের জব শেয়ারিং এ উৎসাহিত হবে। আমাদের হাই এফিশিয়েন্ট লাইনের একটা সমস্যা হলো এটাকে হাই এফিসিয়েন্সিটাকে সাস্টেন করানো। আমাদের মূলত দুটা ব্যারিয়ার আছে যে কারণে এটা অনেক সময় এটা সাস্টেন করে না। একটা হচ্ছে ওয়ার্কার অ্যাবসেন্টিজম আর একটা হচ্ছে স্মুথ সাপ্লাই চেইন। ওয়ার্কার অ্যাবসেন্টিজমের কথা যদি বলি, সব মানুষের সাধারণত কিছু না কিছু প্রবলেম থাকে, তার পার্সোনাল প্রবলেম, তার ফ্যামিলি প্রবলেম, অথবা সে সিক হয়ে যায়। তো দেখা যায় ওরা ছুটি নিয়ে যায় অথবা অ্যাবসেন্ট করে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বিকল্প পথ তৈরি করতে হবে এবং সেটা হচ্ছে জাম্পার বা ইউটিলিটি অপারেটর। তো অনেক ফ্যাক্টরিতে এই জাম্পার বা ইউটিলিটি অপারেটর কনসেপ্টটা আছে, বাট ওরা কিন্তু ওইভাবে কাজে কাজ করে না। দেখা যাচ্ছে যে জাম্পার বা ইউটিলিটি অপারেটর বিভিন্ন সুপারভাইজারি জব বা আদার্স ফাংশনে এনগেজ হয়ে থাকে। তো আমাদেরকে এই জাম্পার বা ইউটিলিটি অপারেটরগুলো সম্পূর্ণ ফ্রি করতে হবে এবং আমাদেরকে ওয়ার্কার অ্যাবসেন্টিজম বা ছুটির ক্ষেত্রে 100% ইউটিলাইজ করতে হবে। ওরা হচ্ছে মাল্টি স্কিল অপারেটর। যখন কোনো অপারেটর ছুটি নিয়ে যায় বা অ্যাবসেন্ট করে, তো ওইসব অপারেশনে যদি আমরা এদেরকে বসাই তাহলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সেই এফিসিয়েন্সি এবং কোয়ালিটি অ্যাচিভ করে, কারণ হচ্ছে ওরা অটোমেটিক্যালি অনেক হাই স্কিল। একটা হচ্ছে স্মুথ সাপ্লাই চেইন। স্মুথ সাপ্লাই চেইনের ক্ষেত্রে আমি বলবো যে আমরা সুপার মার্কেট ইউজ করতে হবে। কারণ হচ্ছে আপনি যখন ইনপুটের জন্য কাটিং গেলেন, কোনো কারণে একটা পার্ট মিসিং হয়ে গেল বা ওদের পাইতে দেরি হলো, আপনি নিয়ে আসতে আসতে আমাদের লাইনে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ হয়ে গেল। সেম ওয়েতে হচ্ছে আমরা স্টোর থেকে লেভেল আনতে যাই, দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের স্টোর থেকে সময় কনজিউম হয়ে গেল। তাহলে আমাদের আলটিমেটলি এফিসিয়েন্সি ড্রপ করে 70% চলে আসলো। এফিসিয়েন্সি যখন এরকম করে ড্রপ করে, অপারেটররা কিন্তু মোটিভেট থাকে না, তখন কিন্তু দেখা যায় ওরা এফিসিয়েন্সি নিয়ে কেয়ার করে না। সো আমাদের স্মুথ সাপ্লাই চেইন দরকার এবং আমাদের সুপার মার্কেট দরকার এবং এফিসিয়েন্সিটিকে ইমপ্রুভ করার জন্য। তো আমরা যদি মোটামুটি এই টেকনিকগুলি ফলো করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেম প্রোডাক্ট যেসব প্ল্যানে থাকবে বা আমরা যদি প্রোডাক্ট ফ্যামিলি মেনটেন করি, এগুলি এফিসিয়েন্সি ইজিলি 100% উপরে থাকবে। বাট আমাদের কিছু মিক্স প্রোডাক্ট লাইন থাকবে যেগুলোর এফিসিয়েন্সি আসলে 100% এর নিচে থাকবে। তো এদেরকে যে আমরা যদি আমরা 100% এর কাছে নিয়ে আসতে হয় বা 100% ক্রস করে তাহলে কিন্তু আমাদের কিছু ভিন্ন কিছু টেকনিক ফলো করতে হবে। এটা হচ্ছে আমরা পরের স্লাইডে দেখব। মিক্স প্রোডাক্ট লাইনে হাই এফিসিয়েন্সি অ্যাচিভ করতে হলে আমাদের আই প্রোডাকশন, কোয়ালিটি, মেইনটেনেন্স এবং টেকনিক্যাল টিমকে হাইলি ফোকাসড হতে হবে। তো আমাদের লাইন পয়েন্ট হওয়ার পরেই মিক্স প্রোডাক্ট লাইনের যেসব স্টাইল এলোকেশন হয়েছে এই স্টাইলগুলো অ্যানালাইসিস করতে হবে। দেন হচ্ছে কিউসিও প্রিপারেশন নিতে হবে। তো কিউসিও জিনিসটা যদিও এখানে ছোট দেখাচ্ছে, বাট এটার কিন্তু ইন ডিটেলস আমি পরে একটা প্রেজেন্টেশন দিব। তো আমরা যদি কিউসিও প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারি তাহলে কিন্তু এইসব লাইনের চেঞ্জ ওভার টাইম, লার্নিং কার্ভ, এফিসিয়েন্সি খুব তাড়াতাড়ি গেইন করবে। সো আমরা কিউসি নিয়ে নেক্সট টাইম একটা ডিসকাশন করবো।
দেন হচ্ছে অপারেটর ট্রেনিং। এখানে অপারেটর ট্রেনিং খুবই ভাইটাল একটা জিনিস, কারণ হচ্ছে মিক্স লাইনের স্টাইল প্রোডাক্ট, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট ছিল। সো ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের জন্য অপারেটরের ট্রেনিং দরকার, কারণ হচ্ছে ওদের নতুন নতুন অপারেশন আসে, এই অপারেশনগুলিতে লার্ন করতে সময় লাগে। সো তাদেরকে যদি ট্রেনিং করানো হয় তাহলে কিন্তু আগে কিছুটা লার্ন করতে পারে। দেন হচ্ছে অটোমেশন। এই মিক্স লাইনের জন্য অটোমেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ হচ্ছে এখানে যেহেতু স্টাইল ভেরিয়েশন অনেক হাই, সো ওদের লার্নিং, অপারেটরের লার্নিং কার্ভ অনেক বেশি থাকে। তো আমরা যদি অটোমেশন দিই তাহলে কিন্তু সেখানে আমাদের লো স্কিল অপারেটরের জন্য কোনো লার্নিং কার্ভ থাকে না, কারণ হচ্ছে অটোমেশনের প্রোডাকশন এবং কোয়ালিটি খুব কনসিস্টেন্ট থাকে। সো এই অটোমেশনটা হচ্ছে মিক্স লাইন প্রোডাক্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে আমরা নেক্সট টাইম এটা নিয়ে আমরা ডিসকাশন করব। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের আশেপাশে যেসব ভালো ফ্যাক্টরিগুলি আছে এগুলিতে আমাদের যদি যোগাযোগ থাকে, তো ওইসব জায়গায় কি কি বেস্ট প্র্যাকটিস চলে এগুলি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতে পারি। তাছাড়া আমরা বিভিন্ন টেকনিক্যাল গ্রুপ যুক্ত আছি যেগুলিতে বিভিন্ন ধরনের বেস্ট প্র্যাকটিস শেয়ার করা হয়, এইগুলো কিন্তু আমরা লিস্ট আউট করে আমাদের ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতে পারি। মেথড ডেভেলপমেন্ট রিসেন্টলি খুব হিউজ মেথড ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশে। আমরা যদি বলি বিভিন্ন ধরনের চিপ প্যাটার্ন ইন্ট্রোডিউস করা হচ্ছে বিভিন্ন অপারেশনে, যেখানে প্রোডাকশন এবং কোয়ালিটি খুবই ভালো, এবং এটা হচ্ছে আমাদের অপারেটর স্কিল ল স্কিল অপারেটররাও এটা খুব ভালোভাবে করতে পারে। তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের ফোল্ডার অ্যাটাচমেন্ট এগুলিও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। সো এইগুলি যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু মিক্স লাইনের এফিসিয়েন্সি আমাদের ইমপ্রুভ হবে। তো ধন্যবাদ সবাইকে।